নমস্কার। গল্পের তরীতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প সত্যাসত্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা গল্প সত্যাসত্য। রাধারানীকে রাজি করানো নিয়েই ভাবনা। সে নিঃসন্তান নির্ঝঞ্ঝাট মানুষ, ঝামেলা পোহাতে চাইলে তবু সাহসে ভর করে বলেই ফেলল বিভূতি কথাটা। রাত্রে খেতে বসে ছাড়া আর কখন বলবে? রাধারানী দুধটা বেশি গরম করে ফেলে তাড়াতাড়ি একটি থালায় ঢেলে জুড়িয়ে দিচ্ছিল। বিভূতির প্রস্তাব শুনে মুখ তুলে শুধু বললে, কি বললে? বাঁচা গেল, শুনতে পায়নি তাহলে রাধারানী। বিভূতি ভাবল আর কোনো কথা তুলে আগের কথাটা চাপা দিয়ে ফেলি, কিন্তু অমলের মুখখানা, দুখানা ঘর খুঁজে বেড়ানোর জন্য তার পাগলামি, দূর ছাই, বলতেই বা কি? গম্ভীরভাবে বললে, বলছি আমাদের নিচের ঘর দুখানা তো পড়েই আছে। পড়ে থাকবে না তো কি ডানা মেলে উড়ে যাবে? কিন্তু বিভূতির এতই বা ভয় কেন? বাড়ি কি রাধারানীর? যা কপালে। বললে, ভাবছি ভাড়া দেব। ভাড়া দেবে? তা ভালো। কাবুলিওয়ালা না দাড়িওয়ালা গুন্ডা? এই জন্যই রাধারানীর সঙ্গে কথা কইতে ভয় করে বিভূতির। প্রতিবাদ করুক না, তার কাটান আছে। তর্ক করুক, যুক্তি আছে। রাগ করুক, তারও উত্তর আছে। কিন্তু এরকম ঠান্ডা বিদ্রুপের কি ছাই আছে? থাকলেও বিভূতির জানা নেই। যা জানা আছে সেটা ভয় চাপা দিয়ে বিরক্তির ভান। সেই সুরেই বলে, গুন্ডা? গুন্ডার কথা ওঠে কেন? দিত অফিসের একটা ছোকরাকে। ও, ব্যবস্থা হয়েই গেছে তাহলে? না, ঠিক হয়ে যায়নি। ছোকরাই দুঃখ করছিল অফিসে, দুখানা নিদেন একখানা ঘরও যদি পাই। কলকাতা শহর নাকি চষে ফেলেছে ঘরের জন্যে। এদিকে মুশকিল, এই সম্প্রতি মা গিয়েছেন মরে। কচি বউটা একলা দেশে পড়ে আছে, থাকেই বা কি করে? ও তো মাত্র সপ্তাহে একবার বাড়ি যায়। আবার শুনেছি নাকি এ অবস্থায় একলা থাকা ভালো নয়। পাড়া গায়ের গাছপালা ঝোপ জঙ্গলের বাড়ি। এতক্ষণে রাধারানী কথা কয়, সন্দিগ্ধভাবে বলে, এ অবস্থা মানে? মানে আর কি, ছেলে পুলে হবে নাকি বলছিল। তবে আর কি, বাড়িতে এনে তোলো। বিভূতির বাহান করা বিরক্তিতে কুলোয় না। কুণ্ঠিতভাবে বলে, ছোকরার অবস্থাপনা দেখে সত্যি, মানে কথা না দিয়ে থাকা গেল না। তবে ওই যতদিন না বাড়ি পায়। রাধারানীর দিক থেকে আর কোনো সাড়া পাওয়া যায় না। অথচ পরদিন অফিসে গেলেই অমল ছোকরা নিশ্চয়ই ধরে বসবে, কি দাদা, বৌদিকে রাজি করাতে পারলেন না? দূর ছাই, বললেই হবে ঘর দুখানা বিভূতি আগে দেখেনি, ছাদ দিয়ে জল পড়ছে। কিন্তু দোতলার নিচে একতলার ঘরে কি জল পড়ে? পরদিন রাত্রে নিজেই হঠাৎ কথাটা পারল রাধারানী। তোমার ভাড়াটে কবে থেকে আসছে? বিভূতি উদাস ভাবে বলে, আসছে আর কই, বারণ করে দিলাম তো। কেন বারণ করবার মানে? আমি বলেছি কিছু?
যাতে তাতে আমার বদনাম বার করাই কাজ তোমার। কি বললে শুনি? ভাই, আমার তো খুব ইচ্ছে ছিল আমার স্ত্রীটিকেই রাজি করানো কঠিন, জাহাবাদ মেয়ে মানুষ। বিভূতি হঠাৎ হেসে ফেললে। হ্যাঁ, বলেছি ওইসব। তা তুমি পারো, নইলে বারণ করলে কি বলে? পোয়াতি বউটা একলা গাছপালার ছায়া আটকে মরুক, তা মরুক না, পাপের ভাগী তো রাধা বামনি, কি বলো? বিভূতি সহৎসায় বলে। তবে আসতে বলে দি। সে তো তুমি বলবেই, আমি বারণ করলেই শুনছো কি না? অতএব দিন কয়েক পরেই অমল দুটো ট্রাঙ্ক, একটা বালতি, 1.5খানা হ্যারিকেন, একটা বেডিং আর একটি বউ নিয়ে এসে হাজির হলো বিভূতির নিচের তলার ঘর দুখানা দখল করতে। দুখানা ঘর, একটু দালান আর টিনের ঘের দেওয়া সামান্য একটু রান্নার জায়গা। এই অমল আর অরুণার নতুন রাজ্যপাট। অরুণা যখন তখন বলে, আপনি না থাকলে যে আমার কি দশা হতো দিদি, কোন কালে মরে ভূত হয়ে যেতাম। রাধারানী হেসে ওর টুসটুসে গালটা টিপে দেয়। বাক্য ভুল করিস না, বল মরে পেতনি হয়ে থাকতাম। তাজা বললেন, সত্যি একদিন এমন ভয় করতো, আর যা রাগ হতো আপনার দেওরের ওপর, উফ! অথচ ওরই বা কি দোষ, বাড়ি খুঁজতে তো আর কসুর করেনি। সত্যি আপনার দয়া না পেলে। আচ্ছা, খুব পাকামি হয়েছে, এখন আইদিকে নি চুলটা বেঁধে দি। মাথা করে রেখেছে দেখো না। প্রকাণ্ড চুল অরুণার, সত্যি ছেলে মানুষের পক্ষে সামলানো দায়। এই চুলের কাঁড়ি নিয়ে নেড়ে চেড়ে মনের মতো খোপা বেঁধে দিতে ভারী সুন্দর লাগে রাধারানীর। দীর্ঘ অবসরের কিছুটা শূন্যতা যেন ভরে। মাথা সমান প্রকাণ্ড খোপাটি বেঁধে দিয়ে কাঁটা বিদ্যে বিদ্যে রাধারানী মুচকি হেসে বলে, পদ্ম ফুলে ভোমরা ভোলে, খোপায় ভোলে বর, আজ আর অমল ঠাকুরপোর রক্ষে নেই, এসেই মূর্ছা। যা বলে উঠে পালায় অরুণা। বেশ লাগে রাধারানীর এই মিষ্টি লজ্জাটুকু। বিভূতি মাঝে মাঝে অবাক হয়ে যায়। ভেবেছিল রাধারানীর বাক্যের চোটে দুদিনেই অমলকে পাত্তারি গুটাতে হবে, কিন্তু এই আবার কি উল্টো ব্যাপার। রাধারানীর স্বভাবটাই যে বদলে যেতে বসেছে। বিভূতির সঙ্গেও আজকাল সোজা ভাষায় কথা কয়, সবসময় বেশ হাসিখুশি ভাব। মেয়েদের বোঝা ভার। রাধারানীর গড়ে দেওয়া ছোট্ট উনুনটিতে রান্না চাপিয়ে ব্যস্ত হাতে এটা সেটা কাজ করতে করতে অরুণা গলার সুর সামান্য খাটো করে ডাকে, দিদি, আপনার দেওর কি বলছে শুনুন। রাধারানী খুন্তিনাড়া স্থগিত রেখে হেসে বলে, কি বলছে? বলছে আপনার রান্নাঘরের গন্ধ নাকি ওর মন উতলা করে তুলেছে। হরে কেষ্ট, আমি তো রাজ্যে এখন নিম বেগুন। অমল ওদিক থেকে মহোৎসাহে বলে, ওই ওই তো আমরা পাড়া গায়ের ছেলে, ওইসব বিশুদ্ধ স্বদেশী রান্নার গন্ধে আকুল হয়ে উঠি। আর আপনার আধুনিকা জাটি কি বলেন জানেন বৌদি, নিম বেগুন আবার মানুষে খায়। রাধারানী হাসতে হাসতে একটা রেকাবিতে খানিকটা নিম বেগুন ভাজা আর ঝালের মাছ এনে অমলের জন্য পাতা আসনের সামনে নামিয়ে রেখে বলে, তাহলেই পৌরাণিকার হাতের নিমই খাও। আর ওটা কি? ইলিশের ঝাল, সর্ষে বাটা দিয়েছেন তো? আর চোখে একবার অরুণার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, আমার ভাত কটা এই বেলা দিয়ে দেওয়া হোক, নইলে ও ইলিশ মাছ, বুঝলেন বৌদি, আপনি পিছন ফিরলেই একদম হাওয়া। একে ইলিশ, তাই সর্ষে বাটা, ও আর দেখতে হবে না। হ্যাঁ,
সব জিনিস অমনি তোমার হাওয়া হয়ে উড়ে যায়। দিদি, দেখছেন তো বদনাম দেওয়া? দেখছি তো। রাধারানী হাসে। দিনরাত পিঠোপিটির মতো ঝগড়া করিস কেন বলতো দুজনে? বিয়ের সময় বুঝি কুষ্টি মেলানো হয়নি? অমল চক্ষু বিস্ফারিত করে বলে, হয়নি আবার? ও বাবা! তাহলে শুনুন বৌদি, বিয়ের আগে দুই বরকনের কুষ্টি নিয়ে গার্জেনদের কি দুশ্চিন্তা। ওর রাক্ষসগণ, আমারও রাক্ষসগণ। ওর কর্কট রাশি, আমার বৃশ্চিক রাশি। ওর ক্ষত্রিয় বর্ণ, আমার। ওদিকে বটি কাত করে রেখে অরুণা হেসে কুটি কুটি হয়। এত মিথ্যে কথাও বানাতে পারে! উফ, সব বাজে কথা দিদি। মা বাপ মরা মেয়ে আমি, পুষ্টিই ছিল না আমার। হতে পারে, কিন্তু রাক্ষসগণ আর কর্কট রাশি ছাড়া ওর আর কিছু হওয়া সম্ভব বলুন তো বৌদি? দুপুরবেলা অরুণার সামনে পাথর বাটিটা নামিয়ে দিয়ে রাধারানী সস্নেহে অরুণার ঈষৎ পাণ্ডুর মুখের দিকে চেয়ে কোমলভাবে বলে, এ আচারটুকু খা দেখিন অরুণা, অরুচির মুখে ভালো লাগবে এখন। ও বেলা তো ভাত কটা মোটে খেতে পারিসনি। অরুণা সহৎসাহে পাথর বাটিটা তুলে নিয়ে চেখে চেখে খায় আর বলে, আর জন্মে তুমি আমার সত্যিই দিদি ছিলে, নইলে মনের কথাটি কি করে টের পাও? ঠিক এক্ষুনি মুখটা এমন করছিল। রাধারানী হেসে বলে, পাতানো সম্পর্ক কি মিথ্যে? অমল ঠাকুরপোর সঙ্গেও তো তোর পাতানো সম্পর্ক। বাবা, দিদির এত কথাও জোগায়? সত্যি দিদি, আমার নিজের মার পেটের বোনই তো রয়েছে এই কলকাতায়, শ্যামবাজারে বুঝি। তা মরে গেলে কি খোঁজ নেয়? দিদির কথা বলছি, সেই যে সেদিন জামাইবাবু এসেছিলেন, তার দিদিকে একবার আনতে বলি না কেন? বলিনি আবার? ওদের হচ্ছে বনেদি চাল, ট্রামে বাসে চড়তে দেয় না, এদিকে গাড়ি ভাড়াও সাংঘাতিক, দিতে নারাজ। অমন বনেদি চালের কাঁথায় আগুন। রাধারানী বিরক্ত ভাবে বলে, এক একটা বাড়িতে ওই বাতিক আছে। আরে বাবু, গাড়ি জুড়ি থাকলে তবেই বনেদি চাল মানায়, নইলে মর মেয়ে মানুষ দম আটকে। জীবনান্তে একবার আত্মীয় স্বজনের মুখ দেখতে পাবে না। নিবি আর একটু? বেশি দিতে ভয় করে, অম্বল টম্বল না হয়। স্নেহ করবার, আদর করবার একটা সুযোগ পেয়ে রাধারানী যেন বেঁচেছে। শুধুই কি স্নেহ পরিতৃপ্তি, আত্মতৃপ্তি কি কিছু নেই? নিজে সে বন্ধা, তবু আসন্ন মাতৃত্বের কোনো রহস্যই তার অজ্ঞাত নয়। এইটুকু জানানোর মধ্যে কিছু সুখ আছে বৈকি। তাই উঠতে বসতে খেতে শুতে অরুণাকে সাবধান করতে থাকে, উপদেশেরও অন্ত নেই। অমল বলে, হয়েছে হয়েছে, বৌদির জাটি কি যেন এক রাজপথ পেয়েছে। বলি, আমি বেটা কি একেবারে গৌণ? রাজ্য প্রতিষ্ঠানের মূলে কি হতভাগ্যের কোনো পাটই ছিল না? অরুণা আরক্ত মুখে চাপা গলায় বলে, অসভ্য বলি উঠে যায়। কিন্তু অমল ওই রকমই, তার হাসি ঠাট্টার চোটে অস্থির হতে হয়, তবু ভারী ভালো লাগে। ও যে রাধারানী সত্যি কেউ নয়, এ কথা এখন নিজেই আর বিশ্বাস করতে পারে না রাধারানী। তার না ছিল ছোট ভাই, না আছে দেওর, ছেলেপুলেও হয়নি। সূক্ষ্ম বুদ্ধিহীন ভালো মানুষ স্বামীটিকে নিয়ে একলা সংসার করতে করতে অনুভূতির ধারগুলো হয়ে গিয়েছিল ভোঁতা। প্রকৃতিতে এসে গিয়েছিল কঠোর রুক্ষতা। এতদিনে শুকনো গাছে যেন জল পড়েছে। বিভূতি সূক্ষ্ম বুদ্ধিহীন, তবু এ পরিবর্তন তারও চোখ এড়ায় না। রাধারানীকে যে সর্বদা ভয় করে চলতে হয় না, এটা কি আর চোখ এড়িয়ে যাবার জিনিস? সেও ঠাট্টা করবার চেষ্টা করে,
বলে, ব্যাপার কি বলো তো, তোমার যে আবার নবযৌবন ফিরে এলো দেখছি। বলি, আপ টু ডেট দেওরটির প্রেমে পড়ে যাওনি তো? রাধারানী দম্বার মেয়ে নয়, সঙ্গে সঙ্গে বলে, আশ্চর্য কি, পড়তে কতক্ষণ, বরং না পড়াই আশ্চর্য। গুণ কত তার হিসেব রাখো? তুমি পারো হপ্তায় হপ্তায় বায়োস্কোপ দেখাতে, বাজারে যা নেই তাই জোগাড় করতে, ব্ল্যাক মার্কেটের চিনি এনে দিতে, 11 হাত মিলের শাড়ি খুঁজে বার করতে। থাক থাক, আর শুনিও না। ওর কিছুই আমি পারি না স্বীকার করছি, কিন্তু একটা জিনিস যা অমল পারিনি, আমি পারি। কি? এই বাড়ি জোগাড় করতে। সে যাই, আমি দিলাম তাই। এখন 4টি মানুষের সংসার চক্র আবর্তিত হচ্ছে একটি ভাবী মানুষকে কেন্দ্র করে। রান্না বান্না করতে কষ্ট হয় বলে অরুণাকে রাধারানী ছুটি দিয়েছে। অমলের টিনের ঘরের মধ্যে হাঁড়ি কুড়ি নিষ্কর্মা, রাধারানীর রান্নাঘরে ঘটা। বিভূতির লক্ষ্য কম, তবু একদিন বলে, আচ্ছা, এভাবে যে চালাচ্ছ, হিসেবপত্র কিরকম হচ্ছে? রাধারানী বিরক্ত হয়ে বলে, সে তুমি কষকে বসে, আমিও তো হিসেব নিকেশের ধার ধারি না। আপনার লোকের সঙ্গে আবার হিসেব? মাসি পিসির পেট থেকে না পড়লে সে আবার আপনার হয় না। আসল কথা, অমলের দেওয়া টাকাটা সে জমাচ্ছে অরুণাকে সাধের সময় চুরি করিয়ে দেবে বলে। চুরিতে অরুণার আপত্তি নেই, কিন্তু পরের কাছে অতটা নিতে সে প্রস্তুত নয়। ঘরের ভিতর অমলের ওপর তম্বি করে, বলে, ও আবার কি, উনি দিচ্ছেন বলেই নিতে হবে? নিজেদের একটা মান সম্ভ্রম নেই? অমল স্বভাবসিদ্ধ হাসির সঙ্গে বলে, সম্ভ্রম আছে বলেই তো খাই খরচা দিয়ে খেতে পারি না। তা বলে এমনি করে পরের ঘাড়ের ওপর দিয়ে চালাতে হবে? পর ভাবলেই পর। কিন্তু উনি না হয় খামখেয়ালি, বিভূতিবাবু কি মনে করবেন? সে ওরা কর্তা গিন্নি বুঝবেন, কিন্তু দাদাকে তুমি বিভূতিবাবু বলো কেন অরুণা? তোমাদের সেই বর ঠাকুরপো না কি যে বলতে হয় ভাসুরকে। অরুণা ঈষৎ অপ্রস্তুতের ভঙ্গিতে বলে, দিদির সামনে তাই বলি, সত্যি তো আর ভাসুর নয় যে নাম করতে নেই। তোমাদের সত্যি মিথ্যের জ্ঞানটা কি প্রখর তাই ভাবি। দোতলা থেকে রাধারানী ডাকে, ও ঠাকুরপো, একবার ওপরে এসো। অমল দাড়ি কামাচ্ছে, বলে, কি বলছো? এসোই না একবার, অত কৈফিয়ত দিতে পারি না। অমল শ্বাস সরঞ্জামগুলো গুটিয়ে তুলতে তুলতে বেশ নিরীহভাবে বলে, কি করে যাই বলো তো, এদিকে একজন কিছুতেই ছাড়ছে না। এইগুলো অরুণা দেখতে পারে না, রেগে আগুন হয়ে ওঠে। অসভ্য, ফাজিল কোথাকার প্রভৃতি অশ্রদ্ধাসূচক সম্বন্ধ করতে ছাড়ে না স্বামীকে। অমল আর রাধারানী যে এক বয়সী, মুখের আটঘাট যে ওদের কম, এটাই ওর দুচক্ষের বিষ। রাধারানী তবু নাছোড়, বলে, ভালো চাও তো এসো বলছি ঠাকুরপো, নইলে দেখাবো মজা। দেখার পক্ষে ওর চাইতে ভালো জিনিস আর কি আছে? অমল গালে স্নো ঘষতে ঘষতে এসে দাঁড়ায়। রাধারানী তখন একখানা ঘর সম্পূর্ণ খালি করবার সাধনায় লেগেছে। একটা ভারী ট্রাঙ্ক নিয়েই দুর্ভাবনা, তাই অমলকে ডাকাডাকি। এ আবার কি, হঠাৎ এ জিনিসগুলো কি দোষ করলো? দোষ আবার কি, ঘরটা খালি করতে হবে না? কেন বলো তো? জানো না, ন্যাকা। এই বর্ষাকালে ওই আতুরে পোয়াতিকে কি আমি নিচের ঘরে ফেলে রাখবো নাকি? এই ঘরটাকে তুমি আতুর করবে? অমল সত্যি একটু হতবুদ্ধি হয়ে পড়ে।
বাড়ির মধ্যে এটাই সবচেয়ে ভালো ঘর। রাধারানী কৌতুকে চোখ নাচিয়ে বলে, গেয়মি করে আতুর বললেই আতুর। আমি বলবো একটি অনাগত শিশু দেবতার ভাবী জন্মাগার, কবিত্বের চূড়ান্ত। কিন্তু এটা সত্যি অন্যায় হচ্ছে বৌদি। দাদার ওপর বড্ড বেশি অত্যাচার করা। বৃদ্ধ ভদ্রলোক নির্ঝঞ্ঝাটে একপাশে পড়ে আছেন, তাকে কোণঠাসা করে কানের কাছে এসব কি ভূতের নৃত্য? না বৌদি না, এত ঝামেলা পোহাতে হলে দাদা আর আমার মুখ দেখবেন না। ওই ভয়ে পিঁপড়ের গর্তে সেঁদো। দাদার সঙ্গে মুখ দেখা দেখি হয় কখন লক্ষণ ব্রাদারের? তাও তো দেখি না। অমল সেই ভারী ট্রাঙ্কের উপর বসে পড়ে হাসতে হাসতে বলে, সত্যি বৌদি, দাদাকে দেখলেই আমি পাশ কাটাই, সামনে পড়তে চাই না। আমার কেমন ভয় করে। হাজার হোক অফিসের ওপরওয়ালা কি না। কথায় কথায় অফিসের গল্প জমে ওঠে। হাতের কাজ কারোরই এগোয় না। একসময় ভারী শরীর নিয়েও অরুণা পা টিপে টিপে উপরে এসে উঁকি মেরে যায়। যায় বটে, তবে যাবার খবরটা গোপন রাখতে পারে না। সিঁড়ির ধাপে ধাপে তার চিহ্ন ধরা পড়ে। এই রে, ছুরি রেগে মরছে। আহা, ওকে খেতে দিয়ে আসেনি। পোয়াতি মানুষ, খিদে পেয়েছে। ট্রাঙ্কটার বড় সেলফটা ঠাকুরপো সরাও তুমি, আমি আসছি, ওকে ভাত দিয়ে আসি। কিন্তু অরুণার সেদিন আদৌ খিদেই নেই, ভাতই খায় না। নির্মল আকাশের কোথায় যেন একটু মেঘ জমেছে, কিন্তু চাঁদও যে উঠল আকাশে। সত্যি অরুণার ছেলেটি যেন পূর্ণিমার চাঁদের টুকরো। এত সুখ রাখবে কোথায় রাধারানী? এত রূপ দেখাবে কাকে? বিভূতিকে বলে, খবরদার বলছি, অমনি হাতে মানিককে দেখতে পাবে না। গিনি বার করো। জ্যাঠা হওয়া অমনি নয়। ঠাকুরপো, তোমার একখানা গিনিতে চলবে না, গিনির মালা চাই। বিভূতি রাধারানীর এরকম বেয়ারা আবদারে মনে মনে একটু অসন্তুষ্টই হয়। খপ করে বলে, আর নিজে তো বেশ অমনি অমনি জেঠি হয়ে বসলে। ইস, তাই বই কি, খোকনের জন্য আমি অমৃতি পাকের বালা গড়িয়ে রাখিনি যেন। মেঘ যেন উড়েছে, আকাশের মুখ পরিষ্কার। অরুণার মুখে দিদি ছাড়া কথা নেই। সংসার সামলে 24 ঘন্টা ওর ফরমাস খাটতে রাধারানী নাজেহাল। তবু ওই ওর সুখ। খবর পেয়ে একদিন অরুণার নিজের দিদি এলেন ছেলে দেখতে। আতরের দোরে চেপে বসে দুটো টাকা ছুঁড়ে দিয়ে এক নজর ছেলে দেখে ফিসফিস করে বলেন, ওই বুঝি সেই বাড়িওলি? বলি, লোক কেমন? অরুণা উচ্ছ্বসিত সুরে বলে, চমৎকার। সত্যি, পৃথিবীতে যে এমন মানুষ থাকে এ আমাদের ধারণা ছিল না। মাকে মনে পড়ে না, মা থাকলেও এমন যত্ন করতে পারতেন কিনা সন্দেহ। বোনের কথা আর তোলে না, তোলে না, কিন্তু বোনের গায়ে লাগে। নিরস্বরে বলে, তিন কুলে কেউ নেই, বাঁচা, যা করছে শোভা পাচ্ছে। আমার মতো শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ নিয়ে রাবণের পুরীতে ঘর করতে হলে বুঝতো। তবে যাই বলিস বাবু, বড় বেহায়া। ওই তো দেখে এলাম নিচে, অমলকে খেতে দিয়েছে, আর মাথার কাপড় খুলে বসে কি হাসি গল্পর ঘটা। বাবা, আমার নিজের দেওয়াতের সঙ্গে আমি কখনো হাসি গল্প দূরের কথা, কথাই কই না। কেন বলো তো? অরুণার স্বরে কৌতূহল। তোর ভগ্নিপতি ভালোবাসেন না, বলেন কি দরকার অত হুল্লোড় করবার? মানুষের মন না মতিভ্রম, যত দূরে থাকা যায় ততই ভালো। এত ভালোটা অরুণা ঠিক বরদাস্ত করতে পারে না। তবু নিচের দালানের একটি ছবি কেবলই তার মনের মধ্যে ছায়া ফেলতে থাকে। কিসের সে হাসি গল্প?
এত হাসির কি ব্যাপার হয়েছে আজ? হয়তো খোকার কথা নিয়ে, কিন্তু যোগের হিসেবে ফলটা বসালো শূন্য, কিন্তু রইল হাতে। আনমনা ভাবে বলে, তুমি কার সঙ্গে এলে? কই জামাইবাবুকে দেখছি না। দূর, সে থাকলে কি আর আশা হতো? অফিসের কাজে পাটনা গেছে, ভাসুর গিয়েছেন শাশুড়িকে নিয়ে পুরী, তাই না এত সাহস? ভাগ্নের সঙ্গে এলাম ট্রামে, তাই তো বলছিলাম কনা পয়সাই বা খরচ, আর গাড়িতে আসতে 8-10 টাকা। মনে করছি যে 2 মাস ওরা না আসে, আসবো মাঝে মাঝে। চোখের আড়ালে থাকলেই পর, নইলে এখন পাতানো দিদি হলো মস্ত আপনার। তা তিনি কথা রাখেন, মাঝে মাঝে আসতে থাকেন। এর মধ্যে একটা যা ঘটনা ঘটল অপ্রত্যাশিত। বিকেলবেলা অরুণা বাদলা হাওয়ায় নিচে না নেমে ছেলে নিয়ে উপরের ঘরে বসে আছে। রাধারানী রান্নায় ব্যস্ত। অরুণা এখনো ছুটিতে আছে, হাড়ি আর আলাদা হয়নি। অমল এক গঙ্গা ভিজে এসে চিৎকার করতে করতে ঢোকে। বৌদি, বৌদি, সাংঘাতিক সুখবর। তার মানে ভিজে রসগোল্লা হয়েছ, এই তো? শিগগির ছেড়ে ফেলো জামা কাপড়, বলে রাধারানী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। গায়ের গেঞ্জিটা খুলে মাথা মুছতে মুছতে অমল তার স্বরে বলে, আরে দূর, এখন নিউমোনিয়া হয়ে মলেও ক্ষতি নেই। আহা, কথা ছিঁড়ি দেখো। সত্যি বৌদি, তোমার জায়ের ভবিষ্যৎ সংস্থান একরকম হয়ে থাকলো, লটারির টিকিটে নাম উঠেছে। রাধারানী অবশ্য বিশ্বাস করে না। অমলের পরিহাস প্রবণতার পরিচয় তো সে দণ্ডে দণ্ডেই পাচ্ছে। হেসে বলে, এতই আর কিও জানো? রোজ এক একটা নতুন ধুয়ো নিয়ে বাড়ি ঢোকা চাই। বাবা, ভিজে এসে একটু জব্দ নেই? নাও নাও, শিগগিরই ছাড়ো সব, 2 পেয়ালা চা পাবে আজ। অমল উচ্ছ্বাসিত ভাবে বলে, বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম। অবশ্যই এ হতভাগ্যের ভাগ্যে নয়, বারে বারে নিজের নামে ফেলিওর হয়ে ওর নামে করেছিলাম বৌদি, বুঝলে? ব্যাস, একদম কেল্লা ফতে। রাধারানী সন্দিগ্ধ ভাবে বলে, টিকিটে নাম উঠলেই যে দেদার টাকা পাওয়া যায় তারও কোনো মানে নেই। কিন্তু আমার এক পিসি মশাই একবার টিকিটের নাম উঠেছে বলে 50,000 পাবো, 40,000 পাবো, খুব হই হই করলেন। কালীঘাটে পুজো দেওয়া সত্যনারায়ণের সিন্নি মানা, সেসব কত কাণ্ড। ও মা, তারপরে সব ভরসা। করলে 1,000 টাকা পেলেন বুঝি শেষটা। অমল বুকের ওপর হাত চাপড়ে গম্ভীর ভাবে বলে, এ শর্মাকে তেমন বেবুক পাওনি, বুঝলে মহাশয়া? নগদ করকরে 16,000 টাকা গুনে নিয়ে একটি লোবার্ত মারোয়ারি পুঙ্গবের হাতে টিকিটখানি সমর্পণ করলাম। সে টিকিটটা কিনে নিল? নেবে না, ওই তো পেশা ওদের। আচ্ছা, আর যদি ফার্স্ট প্রাইজ পেতে কত টাকা হতো তোমার? সে হয়তো অনেক হতো, কিন্তু বেশি আশা করতে নেই। বেড়ালের ভাগ্যে কবার শিখে ছেড়ে এ আবার দিব্যি নগদ টাকাটি এনে ঘরে তুললাম, ব্যাস। অবিশ্বাসের যখন কিছুই থাকে না, তখন রাধারানী ছুটে উপরে যায় অরুণাকে খবরটা দিতে। কিন্তু অরুণা বোধ করি বাদলা হাওয়ার প্রভাবে অসময়ে পড়েছে ঘুমিয়ে, আপাদমস্তক একটা মোটা চাদরে ঢাকা। বারবার ডেকেও সারা আদায় করতে পারে না রাধারানী। অমল এসে মুখের চাদরটা খুলে দিয়ে অবাক হয়ে বলে, বৌদি এত ডাকলেন, উত্তর দিলে না যে? আমার খুশি, বলে অরুণা পাশ ফিরে শোয়। তোমার খুশির বহরটা মন্দ নয়, দেরি দেখে রাগ হয়েছে বুঝি, কিন্তু এমন একটা খবর শোনাতে পারি মহারানীর মেজাজটি সপ্তম থেকে একেবারে খাদে নেমে আসবে। আচ্ছা বলো দেখিনি, কি হতে পারে?
অরুণা নিরুত্তর। বলো না, দেখি তোমার অনুমান শক্তির বাহাদুরি। সে একেবারে আশাতীত, কল্পনাতীত, স্বপ্নাতীত বললেও চলে। পারলে না তো বলি বলি তাহলে। ঝ্যাঁটা মারি আমি অমন সুখবরের মুখে। যেখানে বলে চতুর্বর্গ লাভ হয়েছে আগে ভাগে, সেখানেই তো বলেছ, তাহলেই হলো। বলে আবার একবার চাদরখানা টেনে মুখে ঢাকা দেয় অরুণা। কিন্তু এত কথা রাধারানীর জানবার কথা নয়। সে নিত্যকার মতোই নিচের কাজ সেরে ছুটে এসে খোকনকে দুধ খাওয়াতে বসে। ছেলে নিয়ে নাচাতে নাচাতে বলে, ঠাকুরপুর কাছে শুনেছিস তো সব? খোকন আমাদের ভারী পয়মন্ত, কি বলিস? খোকনের পয়না হলে কই এতদিন কি কিছু হয়েছিল? সত্যি এমন আশ্চর্য লাগছে, বিশ্বাসই হচ্ছে না যেন। সত্যি যে আবার লটারিতে টাকা পাওয়া যায়, এমনি নিজের লোকেদের নামে প্রাইজ ওঠে, কখনো শুনিনি। কিন্তু তুমি কখনো কাউকে পেতে দেখেছো ঠাকুরপো? অরুণা, শুনেছিস? অরুণা বিরক্ত স্বরে বলে, শোনাশুনির আবার কি আছে? মানুষ পায় না তো কি আর ভূত পেত নিতে পায়? রাধারানী মুহূর্ত চুপ করে থেকে মৃদু সুরে হেসে বলে, তোর আজ কি হলো বল দেখি? টাকার নামেই মেজাজ বিগড়ালো? হাতে পেলে কি করবি? ভূতে পায় না, মানুষেই পায় মারলাম। কিন্তু পেয়ে যদি মানুষ ভূত বনে যায়, সেও তো আচ্ছা বিপদ। কি বলো ঠাকুরপো? এর মধ্যে আর ঠাকুরপোকে টেনো না বৌদি। ও তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাক। মোটের মাথায় উনি আমার সঙ্গেও যা ব্যবহার করছেন, দুর্বোধ্য। অরুণার আপাদমস্তক জ্বালা করে ওঠে। এসব ন্যাকামি ওর অসহ্য। রোশো, এই বাড়ি ছেড়ে তবে আর আজ। ইচ্ছে করলে কি আর আস্ত একখানা বাড়ি তারা এখন ভাড়া করতে পারে না? রোশো, দিদিকে একটা চিঠি লিখে দেখবে। সেদিন বলছিল যেন একটা বাড়ির কথা, সুখবরটাও দেওয়া হবে। স্বামী পুত্র সবই যদি হাতছাড়া হয়ে যায়, অরুণা তবে রইল কি? দিদি তো ঠিকই বলে, ওই মেয়ে মানুষ মন তো জানে। নইলে আর অমলকে? নিশ্চয়ই তাই। অরুণা নিজেই কি প্রথম প্রথম কম বয়স হয়েছিল? নেহার দিদি এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই না চৈতন্য হলো? কিন্তু চৈতন্য শুধু একলা অরুণার হলেই তো চলবে না, অমলের না হলে? দিনরাত্রি সাধনায় অমলের চৈতন্য সম্পাদনের চেষ্টা চলে, কিন্তু চৈতন্য কি ওর কোনো দিন হবে? এই যে সর্বদা অরুণার ছেলেকে আগলে রাখে রাধারানী, সে কি ভালো মতলবে? বন্ধার ক্ষুধার্ত স্নেহ যে শিশুর পক্ষে কত অনষ্টিকর, সে কথা কি অমল জানে? নিজের ভ্যাবা গঙ্গারাম স্বামীটিকে থ করে রেখে অমলকে নিয়ে এত বাড়াবাড়ির অর্থ কি? অমল কি কচি খোকা? ঘরে কি ওর বউ নেই? অসুখ হলে সেবা করতে জানে না, না খিদে পেলে খেতে দিতে শেখেনি? অমলকে বলা মিথ্যে, সব কথা হেসে ওড়াবে। বলে কি না, স্বামী আর কার্তুকর হয়, প্রেয়সীর কাছে সবই ভ্যাবা গঙ্গারাম। এই আমার কথাই ধরো না। রান্নার কথা, ও কথার তুলনা অরুণাময়ী। তবু দুটো খেয়ে দিয়ে বেঁচে আছি। তোমার রান্না প্রেমের মহিমাতেও গলদ্যকরণ করা শক্ত। রোগের সেবা ঈশ্বর করুণাময়, তাই আজ পর্যন্ত ওই জিনিসটির আস্বাদ পেতে হয়নি। হলে কি যে হতো ঈশ্বরই জানেন। বাড়ি খোঁজার কথা তুললে এমন হাসবে যেন অরুণা পাগল। কি বুঝি পাগলামিই করেছে? বলে কিনা, অফিসের বড়বাবুকে এবার পাগড়ে দেখি, যদি নিচের তলার দুটো ঘরটর। আজ তো একখানা বাড়ি কি এতই দুর্লভ? কিন্তু অরুণার কি সাধও যায় না মনের মতো করে সংসার করতে? ভগবান যদি দিন দিয়েছেন, সেই দুটো রংচটা ট্রাঙ্ক আর 1.5খানা এনামেলের বাসন নিয়ে
চিরদিন সংসার করবে সে? বাড়ি তুমি দেখবে কিনা তাই বলো। ছেলেটাকে বিছানা শুইয়ে প্রবলভাবে চাপড়াতে চাপড়াতে অরুণা ক্রুদ্ধ কণ্ঠে বলে, বাড়ি যদি না দেখো, ছেলে নিয়ে আমি দিদির কাছে গিয়ে থাকবো, তা বলে দিচ্ছি। বরং ছেলেটাকেই রেখে যেও, নইলে দাদা বৌদির টেকা ভার হবে। বলে অম্লান বদনে চিরুনি নিয়ে চুল ফেরাতে থাকে অমল। তোমার দাদা বৌদির টেকার ভাবনায় তো ঘুম হচ্ছে না আমার। ছেলেটাকে এমন বশ করে নিয়েছে যে হতচ্ছাড়া ছেলে একবারও আমার কাছে দুধ খায় না, ঘুমোয় না। ভালোই তো, বেশ একটি বিনিময়ের ধাইমা পেয়েছ ছেলের। এমন নইলে বুদ্ধি আমারও যেমন গলায় দেবার দড়ি জোটে না। হঠাৎ ধারা শ্রাবণ নামে, আর এই জিনিসটাকে অমল ভীষণ ভয় করে। শালিকাও একদিন এসে অমরের বুদ্ধির বালাই নিয়ে মর্মাহত হয়ে কেবলমাত্র মরবার ইচ্ছে প্রকাশ করেন। ছেলে হওয়া অবধি অরুণাদের আর নিচের ঘরে নামতে হয়নি। দোতলার ঘরে কায়েমি বাসা বেঁধেছে, পাশেই বিভূতির ঘর। কদিন ধরে কি জানি কেন বিভূতি ঘরেই আছে। অমল অসন্তুষ্ট সুরে বলে, কথা একটু সাবধানে বলবেন দিদি, ও ঘরে দাদা রয়েছেন। মুখের একটি বিশেষ ভঙ্গি করে অরুণা দিদি বলে, তোমার দাদার ভয়ে তুমি পিঁপড়ের গর্তে লুকোগে ভাই, আমি কারোর কেয়ার করি না। তবে এও বলি, অরুণাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে না তোমার? ভগবান যখন দিন দিয়েছেন ওকে, ও কেন পরের একতারে পাঁচতলা নিতে লোকের মুখ ঝামটা খেয়ে পড়ে থাকবে? মুখ ঝামটা আবার কে দিল? কেন, এ বাড়ির খোদ গিন্নি? ওর ছেলের যত্ন ও বুঝবে না, বুঝবে পাড়ার লোকে? দেখে শুনে মরি। অমলের পিত্তেশ করি নে অরুণা, তোর ভগ্নিপতিকে বলবো বাড়ি দেখতে। এ বাড়িতে কত ভাড়া দিতে হয়? এ বাড়িতে কত ভাড়া দিতে হয়? অমল মুচকি হেসে বলে, আপনার বোনকেই জিজ্ঞেস করুন। কত দিতে হয় অরুণা? অরুণা মুখও তোলে না, কথাও বলে না। কিন্তু অধ্যাবসায়নের ফল কিছু আছে বই কি। অরুণার দিদি বাড়ি জোগাড় করেন, মাসে মাসে ৮০ টাকা ভাড়া। তা হোক, বাড়িখানি কেমন? ১০০ টাকা হলেও নিন্দে করা যায় না। আসবাবপত্র সাজিয়ে গুছিয়ে সংসার কেমন করে করতে হয় একবার দেখিয়ে দেবেন তিনি। অরুণা শুধু টাকা ফেলে খালাস। অরুণা আজকাল প্রায়ই ছেলের কাজগুলো নিজের হাতে এনে ফেলেছে। আজও ছেলেকে তেল মাখাচ্ছিল। অমল গম্ভীরভাবে এসে বলে, তোমার দিদি তো আচ্ছা ফ্যাসাদ বাঁধিয়েছেন দেখি। কে ওকে সর্দারি করতে ডাকে? যার দরদ থাকে তাকে ডাকতে হয় না। কেন, কি তোমার পাকা ধানে মই দিয়েছেন তিনি? সে তুমি বুঝবে না, কিন্তু দাদাকে ছেড়ে যাওয়া এখন সম্ভব নয়, সে তো জানো। জানি বই কি। অরুণা জ্বলে ওঠে। উনি বুড়ো বয়সে সাহেবের সঙ্গে ঝগড়া করে চাকরি খুঁয়ে বসে আছেন। এখন তুমি ওর সংসার পোষো আর কি। সেই জন্যই আরো যাওয়া দরকার। আমার ওই টাকা কটা দিয়ে আমি ভূত ভোজন করাতে পারবো না। অনেক নতুন নতুন কথা শিখেছ তো, বলেই অমল চলে যায়। কিন্তু অরুণার মতলবে বাধা দেবার চেষ্টা করে না আর। একসঙ্গে দরজায় অরুণার ভগ্নিপতি ও ঠেলা গাড়ির আবির্ভাব দেখে রাধারানী বিস্মিত হয়ে প্রশ্ন করে, গাড়িতে কি হবে রে অরুণা? দেখতেই তো পাচ্ছেন বাড়ি উঠছি। বলে অরুণা একটি ঝুড়ির ভিতর বাসনপত্র চাপাতে থাকে। বাড়ি উঠছিস? রাধারানী মিনিট খানেক স্তব্ধ থেকে ধীরে ধীরে প্রশ্ন করে, আগে তো কিছু বলিসনি। আমার বলার অপেক্ষা কি? আর একজন তো ২৪ ঘন্টায় খবর দিচ্ছেন।
নতুন বাড়িতে অরুণার দিদি সব গোছগাছ করছিলেন। ব্যস্তভাবে অভ্যর্থনা করেন, আয় অরু, এসো খোকন। কিন্তু অমল কই? অফিস গেছে। আজকের দিনেও অফিস? অফিস আর অফিসের বাবু সম্বন্ধে অনেক বাক্যবান প্রয়োগ করে দিদি বলেন, অফিস ফেরত এখানেই আসতে বলে দিয়েছিস তো, নাকি ভুলে? অত ভুল আর হবে না। কি চমৎকার বাড়িখানা ভাই। এই তো তোর ভগ্নিপতির একজোড়া জুতোই ক্ষয়ে গেল। হ্যাঁ রে, আসবার সময় ওরা কি বললে টললে? সে আবার আচ্ছা জ্বালা। তোমার বোনাইটি যে আবার কিছুই বলেননি তা আমি কি করে জানবো? কর্তা তো শুনে অবাক। শেষে ছেলেটাকে কোলে নিয়ে কি কান্না, এমন অস্বস্তি হচ্ছিল। আর গিন্নি? তার কথা আর বলো না। খোকনকে একবার কোলেও নেওয়া নেই, চোখে এক ফোঁটা জল নেই, কাঠ। ঘটা করে আমাকে এদিকে চুল বেঁধে আলতা পরিয়ে সিঁদুর ছুঁয়ে দেওয়া হলো। এবেলাটা দিদি রান্না করলেন। অরুণা সন্ধ্যাবেলা গা ধুয়ে একখানা ছাপা ছিটের শাড়ি পরে ছেলে কোলে নিয়ে বাহিরের বারান্দায় বসল। পথ চলতি লোকের মাঝখান থেকে কখন আবির্ভাব হবে তার প্রিয় পরিচিত মানুষটির। রাধারানীর আওতা থেকে দূরে এসে নিঃশ্বাস ফেলে বেঁচেছে সে। স্বামীকে সম্পূর্ণ করে পাবে এতদিনে, কিন্তু আসবে তো? ইস, আসবে না বই কি। এই এত যে ঝগড়া, কই অরুণাকে ছেড়ে একটা রাতও। মৃদু হাসির রেখা ফুটে ওঠে মুখে। পুরুষ মানুষের দুর্বলতা কোথায় সে কথা তার জানা আছে। কিন্তু কই অমল? ঘড়ির কাঁটা যে যত ইচ্ছে সরে যাচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়েছিল। আস্তে তাকে তুলে শুইয়ে দিতে গিয়ে হঠাৎ শুনল নিচে অমলের গলা। ধর্মর করে উঠে দাঁড়িয়ে কেশ বেশে আনল নতুন একটি সংস্কার, ঠোঁটে কৃত্রিম অভিমানের ভঙ্গিমা। এতক্ষণ অরুণা পথের ওপর চোখ পেতে বসে রইল। আশা হলো না, আর এক্ষুনি অমনি বা ও নিচে নামবার আগে অমল উঠে এসেছে। বা ইতিমধ্যেই বাড়িটারি গোছানো কমপ্লিট। কাজের মেয়ে তো। কখন ঘুমোচ্ছে? এই ঘরটা কার, তোমার বুঝি? অরুণা মুচকি হেসে বলে, হ্যাঁ আমাদের, কিন্তু আজকে সেগুড়ে বালি। দিদি রাতটা থেকে যাবেন। দুই বোনের এক জায়গায় ব্যবস্থা। তোমার বিছানা ওই পাশের ঘরে পেতে রেখেছি। আমার বিছানা? অমন যেন আকাশ থেকে পড়ে। আমার বিছানাটাও এখানে এনে তুলেছ নাকি? কি আশ্চর্য, এই রাত্রে আবার বিছানা বওয়াবে? আমার জামা কাপড়গুলো এনে বসে থাকুনি তো? এনেছ? কি সর্বনাশ! তাহলে তো দেখছি নিজের ঘাড়ে কুলোবে না, গাড়ি ডাকতে হবে। এত কাজ বাড়াতেও পারো। আহ, তুমি তাহলে এ বাড়িতে থাকবে না? আমি? পাগল হয়েছ? 70 টাকার কেরানি 80 টাকার বাড়িতে বাস করলে গায়ে ধুলো দেবে না লোকে? দাও দাও আমার বিছানাটার টাংটা ঠিক করে। এই যে দিদি, আপনি বলেই তো, সাবধানে থাকবেন। আবার কোথায় চললে এখন? একেই তো রাত দুপুর করলে, খাবে এসো। খাবো? খাবো কি বলুন, কবার খাবো? বাড়ি গিয়ে খেয়ে তো আসছি। গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প সত্যা সত্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করবেন। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে গল্পটি ভাগ করে নিতে ভুলবেন না। কমেন্ট বক্সে গল্পটি কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিয়ে দেবেন। আমার কণ্ঠে কি গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
ধন্যবাদ।